তো দেখো আমাদের রুল নাম্বার 37 এ বলছে উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ ইন এডিশন টু অ্যাকম্পানিড বাই উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ ইন এডিশন টু অ্যাকম্পানিড বাই এই সকল যদি কিওয়ার্ডস কোনো একটা সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট থাকবে মানে তোমার দেখে মনে হবে যে দুইটা সাবজেক্ট আছে, তো ওইখান থেকে একটা সাবজেক্ট আমাদের পিক করতে হবে এবং ওইটা থেকেই আমাদেরকে ভার্বটাকে বসাতে হবে। তো দেখো একটা উদাহরণ আমি লিখেছি, রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো এখানে সাবজেক্ট কয়টা, দুইটা, একটা হচ্ছে রানা, একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস, তাই না? এখন কোশ্চেন হইতেছে যে কোন সাবজেক্টটাকে ফলো করে আমি আমার ভার্বটা বসাবো। তাহলে দেখো এই সকল কিওয়ার্ড যদি থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্টটাকে নিব। আমরা অফের সময় পড়ছি না যে অফের পূর্বে যে সাবজেক্টটা থাকে ওইটাই হইতেছে প্রধান হচ্ছে আমাদের সাবজেক্ট হয়, ওইটাকে ধরে ভার্ব বসাইতে হয়। একইভাবে আমাদের এই সকল জিনিস কোনগুলা উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই এবং ইন এডিশন টু এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তার পূর্বে যে সাবজেক্টটা থাকে ওইটা অনুযায়ী ভার্বটা বসাতে হয়। তাহলে দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে রানা। রানা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভটা কি হয়ে যাবে বলো তো? রানার সাথে কি কখনো হ্যাভ হয়? রানার সাথে সবসময় কি হয়, হ্যাজ হয়। তাহলে হ্যাজ ডান দ্য ওয়ার্ক। বুঝাইতে পারছি? এখন পরের সেন্টেন্সটা দেখো, রহিম অ্যাকম্পানিড বাই হিজ চিলড্রেন। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, চাইল্ড আছে যে আমরা যে বলি যে চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে শিশু, আর এই শিশুর প্লুরাল ফর্ম হইতেছে চিলড্রেন, মানে হচ্ছে শিশু গুলো, তাই না? অনেকে হচ্ছে চাইল্ডস লেখে, বাট চাইল্ডস না, চাইল্ডস হইতেছে ভুল হবে। চাইল্ডস বলতে কোনো ওয়ার্ড নেই, শুধুমাত্র কি হবে চাইল্ড, তার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। তাহলে চিলড্রেন মানে কি, অনেকগুলো শিশু, এটা হচ্ছে প্লুরাল। তাহলে এইটাতে আমরা কোনটাকে ফলো করব? আমরা কি হিজ চিলড্রেনটাকে ফলো করব নাকি রহিমকে ফলো করব? তাহলে ডেফিনেটলি আমরা কি কাকে ফলো করব? রহিমকে ফলো করব। কারণ কি, এই সকল ওয়ার্ড থাকলে তার আগে যে সাবজেক্টটা থাকে ওইটা অনুযায়ী ভার্ব বসে থাকে। তাহলে রহিম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্বের ক্ষেত্রে কি হয় বলো তো? তাহলে এখানে হবে হ্যাজ অ্যাটেন্ডেড। ঠিক আছে? বা আমরা কি বলতে পাইতাম যদি কোনো ইয়া থাকতো, তাহলে কি এখানে ইজ বসতো কিংবা ওয়াজ বসতো, কখনো সে প্লুরাল ভার্ব বসতো না। একইভাবে দেখো 38 নম্বরে বলছে আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর এন্ড কি নট অনলি বাট অলসো, তাই না? নট অনলি ডট ডট বাট অলসো এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে পরের যে সাবজেক্টটা আছে ওটা অনুযায়ী ভার্ব বসাইতে হয়। আমরা তখন কি দেখছি, আমরা আগেরটাতে দেখছি যে প্রথমের যে সাবজেক্টটা থাকে ওইটা অনুযায়ী ভার্ব বসাইতে হয়, কিন্তু এটাতে আমরা দেখবো কি পরের যে সাবজেক্ট থাকে, এখানে দুইটা সাবজেক্ট থাকবে দেখো, আইদার রানা আর একটা অর হিজ ফ্রেন্ডস, তাই না? তাহলে এখানে কি বলছে হিজ ফ্রেন্ডস, তাহলে দুইটা সাবজেক্ট আছে, একটা রানা একটা হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডটা কি প্লুরাল, রানাটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই যে দেখো আইদার ডট ডট অর আছে, তার মানে কি পরের সাবজেক্ট অনুযায়ী হবে, পরের সাবজেক্ট কি প্লুরাল, তাহলে ডেফিনেটলি বিটা কি হয়ে যাবে বলো তো, আর হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, একইভাবে দেখো নাইদার ডট ডট নর আছে, দেখো নাইদার তারপর নর আছে, এখানে আছে দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য মেম্বার্স। তাহলে দেখো এখানে দ্য মেম্বার্স ইজ প্লুরাল কিন্তু প্রেসিডেন্টটা কি সিঙ্গুলার, তাহলে কোনটা অনুযায়ী ভার্ব বসবে, ডেফিনেটলি পরেরটা অনুযায়ী ভার্ব বসবে। তাহলে পরেরটা আছে দ্য মেম্বার্স মানে প্লুরাল, তাহলে ডেফিনেটলি এটা কি হবে বলো তো, আর প্রেজেন্ট। বুঝতে পারছি? একইভাবে দেখো নট অনলি রহিম বাট অলসো হিজ ব্রাদার্স, তাহলে এখানে রহিম আছে একটা সাবজেক্ট আর একটা আছে কি হিজ ব্রাদার্স আর একটা সাবজেক্ট, তাহলে এখানে কি ব্রাদার্সটা হবে আমাদের মেইন, তাহলে টু হ্যাভ এর জায়গায় কি হবে বলো তো, হ্যাভই হবে, এখানে আর হ্যাজ হবে না কারণ ভার্বটা হচ্ছে প্লুরাল হবে। ওকে, এখন দেখো 39 নম্বরে আমাদেরকে বলছে যে সাধারণ বিবৃতি প্রকাশে প্রোনাউন এর ক্রম 231 এবং কিন্তু দোষ প্রকাশে 123 হয়। এখন এটা কি আমি তোমাকে বোঝাচ্ছি, তার আগে একটা জিনিস মাথায় রাখো, এই যে 39 নম্বর রুলটা, এইটা হচ্ছে একটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। আমরা এখন রাইট ফর্ম ভার্ব বলতেছি, মানে ভার্ব কিভাবে আমরা সঠিকভাবে বসে, কিন্তু যদিও বা এটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের বিষয়, বাট আনফরচুনেটলি আমাদের যে বইগুলো আছে ওই বইগুলোতে এই জিনিসটা ওইভাবে ব্যাখ্যা করা নেই, তাই না? ওই জন্য আমাদেরকে এখানেই করতে হয়। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখবো যে সহজ হয়ে গেছে। এখানে 2 3 1 বলতে বোঝাইছে হচ্ছে প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন বসবে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। জেনারেল স্টেটমেন্ট কি, মনে করো যে কোনো একটা সেন্টেন্স লিখতেছে যেখানে কোনো দোষ গুণ কারো প্রকাশ করেনি, তখন আমাদের জেনারেল স্টেটমেন্ট হয়। তখন কি আমার সামনে যে থাকবে, অর্থাৎ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউকে আগে সম্বোধন করতে হবে, তারপরে যে থাকবে না অর্থাৎ থার্ড পারসন যে থাকবে তাকে সম্বোধন করতে হবে এবং সবার শেষে আমার নামটা বলতে হবে। আমি আবার বলতেছি, যদি এমনিতে কোনো তথ্য দেই তাহলে নিজেকে সবার শেষে রাখতে হবে, প্রথমে আমার সামনে যে আছে তাকে সম্বোধন করতে হবে দুই, মানে সেকেন্ড পারসন ইউ, তারপরে কি যে নেই তাকে সম্বোধন করতে হবে, মনে করো রহিম বা করিম বা যে কোনো কেউ,
তারপরে হচ্ছে আমার নামটা সবার শেষে বলতে হবে, এবং ভার্ব হিসেবে সবসময় ভার্বটা প্লুরাল হবে। অর্থাৎ যেহেতু দেখতেই পাচ্ছ তিনটা সাবজেক্ট আছে তাই না, এন্ড দ্বারা যুক্ত হয়েছে তিনটা সাবজেক্ট, নাউন অথবা প্রোনাউন, তাহলে ডেফিনেটলি কি প্লুরাল হয়ে গেছে, তাহলে ভার্বটা প্লুরাল হবে, এটা তো আমরা জানি তাই না। তাহলে দেখো, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, কোনো দোষগুণ প্রকাশ করেনি, মানে দোষ প্রকাশ করেনি, এই জন্য আমরা কি প্রথমে সেকেন্ড পারসন হবে, তাহলে প্রথমে হবে কি ইউ, তারপরে কি হবে রহিম and I are present। তাহলে দেখো দুই হইছে, তারপরে রহিম কি তিন হইছে, and I কি ফার্স্ট পারসন I হইছে, বুঝাইতে পারছি। একইভাবে দেখো পরেরটাতে রানা আই অ্যান্ড ইউ বি গিলটি, তাহলে গিলটিটা কি, গিলটি হচ্ছে কি দোষ প্রকাশ করছে তাই না। তাহলে দোষ যেহেতু প্রকাশ করছে তাহলে ডেফিনেটলি এই জায়গায় কি হবে বলতো 123 হবে। তাহলে প্রথমে কি ফার্স্ট পারসন বসবে, মানে যদি কখনো দোষ প্রকাশ করে তাহলে নিজের নামটাকে সবার আগে বলতে হবে। তারপরে আমাদের কি কাকে বলতে হবে বলতো, যে আমার সামনে আছে তাকে, এবং যে নেই তার নামটা সবার পরে বলতে হবে। তাহলে 123 আমরা মনে রাখবো। তাহলে প্রথমে কাকে বলবো আই, তারপরে লিখবো হচ্ছে ইউ and রহিম, এবারে হচ্ছে যে ভার্বটা আমাদের প্লুরাল হবে আর গিলটি। I hope this is clear to you। এখন দেখো 24 নম্বরে বলছে ওয়ান অফ দা এর পরে যদি একটা কোনো ওয়ান অফ দা এর পরে যদি ভার্বটা সিঙ্গুলার হয়ে থাকে। আচ্ছা দেখো আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করে থাকি, যে ওয়ান অফ দা এর পরে আমরা সিঙ্গুলারটা বসাই দিই। যেমন আমরা বলি যে রংপুর ইজ দ্য বেস্ট, রংপুর ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, বাট এখানে কিন্তু কখনোই ইজ দ্য বেস্ট সিটি হবে না, ঠিক আছে। যখনই ওয়ান অফ দ্য আসবে তখনই তারপরে প্লুরাল ভার্ব বসবে, অর্থাৎ ওয়ান অফ দ্য সিটিজ হবে। তাহলে তুমি দেখো যে এখানে দুইটা সেন্টেন্স দিচ্ছি, তুমি বলবা যে কোনটা ঠিক হবে কোনটা। মাই ওয়াচ ইজ দ্য বেস্ট ওয়াচ অথবা ওয়াচেস ইন দ্য ওয়ার্ল্ড, আর লিখছি মাই ওয়াচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়াচ অর ওয়াচেস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে মনে রাখবা যখন শুধু দা আছে, দা বেস্ট বলছে, তখন শুধুমাত্র সিঙ্গুলার হবে, কারণ দা দ্বারা কি একটাকেই বোঝাইছে তাই না। ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য সরি দ্য বেস্ট ওয়াচ হবে, তখন কোনো এস বাই এর যুক্ত হবে না, তখন একটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে। কিন্তু যখনই মনে রাখবা ওয়ান অফ দা আসবে, কি আসবে ভাইয়া ওয়ান অফ দা আসবে, তখনই মনে রাখবা যে এই জায়গায় প্লুরাল নাউন বসবে এরপরে, ওয়ান অফ দা এর পরে সবসময় প্লুরাল নাউন বসবে, মানে যেটাই বসুক ওটার সাথে এস বা এস যুক্ত করতে হবে। তাহলে এখানে হবে ওয়াচেস, কিন্তু আগেরটাতে হবে ওয়াচ। সো আই হোপ যে দিস ইজ ক্লিয়ার টু ইউ। এখন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। ওকে, সো দেখো 41 নম্বরটা বলছে কোন সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম করতে হয়। এখন সবথেকে বড় কোশ্চেন হলো যে এটা কেন করতে হয় তাই না, কেন এই জিনিসটা করতে হয়। তো এখানে একটা কনসেপ্ট আসে যেটা হচ্ছে আমাদের ভার্বের কনসেপ্ট। আমরা ভার্বকে কয় ভাগে ভাগ করতে পারি বলো তো, দুই ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা কি বলো তো নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া দ্বারাই হইতেছে একটা ভার্বকে একদম নির্দিষ্ট করা হয়। আর ইংরেজির নিয়ম হইতেছে যে একটা সেন্টেন্সে মাত্র একটাই সমাপিকা ক্রিয়া, মানে একটাই ফাইনাইট ভার্ব থাকতে পারবে, বাকি সবগুলোকে নন ফাইনাইট করে দিতে হবে। নন ফাইনাইট আমরা কিভাবে করতে পারি, নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয় বলো তো, তিন ভাগে। একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। ওকে, সো দেখো জিরান্ড কিভাবে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কার কাজ করে, নাউনের কাজ করে, তখন এটা হয় জিরান্ড। আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন হয়ে যায় হচ্ছে সরি। আর ইনফিনিটিভ তো আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়ে থাকে, আর পার্টিসিপলটা হইতেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে
যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা হয়ে যায় আমাদের পার্টিসিপল। তাহলে এইটাকে আমরা জানি। তাহলে মোটা দাগে যদি আমরা চিন্তা করি যে দুই ভাগেই কিন্তু আমাদের এই জায়গাটাতে ভার্বের জিনিসটাকে করা যায়, যেমন হইতেছে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে টু প্লাস ভার্বের বেস ফর্ম করে। তাহলে এই দুইটা কাজ করলে আমরা কি একটা ভার্বকে একটা নন ফাইনাইট ভার্বে কনভার্ট করতে পারতেছি না? যদি বাংলায় উদাহরণ দিয়ে বলি যে আমি স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুম গিয়ে তারপরে ঘুম থেকে উঠে খেলতে গেলাম, তাহলে এই যে খেলতে যে গেলাম, গেলামে গিয়ে আমি ভার্বটাকে শেষ করছি না? তাহলে শুধুমাত্র গেলামটা হচ্ছে আমাদের ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া। বাকি যতগুলো জিনিস আমি বলছি যে স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে, তাহলে এই সবগুলো হইতেছে আমাদের নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। তাহলে যে জায়গায় গিয়ে শেষ হচ্ছে ওইটাই সমাপিকা ক্রিয়া, এবং সমাপিকা ক্রিয়াই কিন্তু একটা ভার্বকে শেষ করে, মানে একটা সেন্টেন্সকে শেষ করে। তাহলে ইংরেজির ক্ষেত্রে ওইভাবে যদি অসমাপিকা ক্রিয়া আমরা করতে চাই তাহলে ওইটার নিয়ম হইতেছে তিনটা ভাবে করা যায়। তার মধ্যে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে একটু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হয়, এবং এটাই হইতেছে কিন্তু নিয়ম। ইংলিশ গ্রামার বলে যে একটা সেন্টেন্সে জাস্ট একটাকেই নন ফাইনাইট ভার্ব রাখতে হবে, বাকিগুলো একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে, বাকিগুলোকে নন ফাইনাইট ভার্ব করে দিতে হবে। তাহলে দেখো যে এখানে ওই জিনিসটাই বলছে যে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অথবা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে। সো আমার মনে হয়েছে যে বেসিকটা একটু জানা দরকার, ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে দেখো রানা স হিম রিড, তাহলে দেখো একটা ভার্ব অলরেডি আছে এখানে, তাই না? তাহলে রিডটা কি হয়ে যাবে? রিডিং। রানা দেখে পড়তে দেখলো, বা রানা স হিম টু রিড, এটা আমরা লিখতে পারি। একইভাবে দেখো আই ডোন্ট ওয়ান্ট রিড দিস বুক, তাহলে কি আই ডোন্ট ওয়ান্ট, তাহলে ওয়ান্ট একটা ভার্ব আছে অলরেডি, তাহলে ওয়ান্টের পরে এটা কি আই ডোন্ট ওয়ান্ট রিডিং দিস বুক, অথবা টু রিড দিস বুক, এটাও হইতে পারে। সো এই ছিল আজকে আমাদের ক্লাসে। থ্যাংক ইউ।